গুড মর্নিং। রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা এমন একটা যৌগের প্রস্তুতি আর ধর্ম নিয়ে কথা বলবো যেটা খানিকটা একটা স্কুলের হেড স্যারের মতো। বলো তো, একটা স্কুলের হেড স্যার স্কুলটার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি আমরা যখন ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল করতে ঢুকি, সেই ল্যাবরেটরি রুমের যে নানান রিয়েজেন্টগুলো, বিকারগুলো, যৌগগুলো উপস্থিত থাকে, তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যৌগটার নাম পটাশিয়াম ডাইক্রোমেট। টাইট্রেশন করার জন্য, আয়তনমাত্রিক বিশ্লেষণে এই পটাশিয়াম ডাইক্রোমেট ছাড়া কিন্তু প্র্যাকটিক্যাল করা মুশকিল। তাছাড়া এই যৌগটা আবার ক্রম এলাম প্রস্তুতিতে, চামড়া ট্যান করার ক্ষেত্রে বহু জায়গায় এর ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু প্রয়োগ আছে। সেই যৌগটারই আজকে আমরা প্রস্তুতি আর রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলবো। যৌগটার নাম পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। ভীষণ ইম্পর্টেন্ট। একাধিক যৌগ আছে, সন্ধিগত মৌলগুলোর থেকে অসংখ্য যৌগ, তার মধ্যে কিন্তু এটা প্রধান স্থান লাভ করেছে। ফলে ইম্পর্টেন্সের দিক দিয়ে সাংঘাতিক ইম্পর্টেন্সের একটা যৌগ। এই যৌগটারই আমরা প্রস্তুতি দেখব। ক্রোমাইট আকরিক থেকে এই যৌগটাকে প্রস্তুত করা হয়। ক্রোমাইট আকরিক পটাশিয়াম ডাইক্রোমেটের আমরা প্রস্তুতি দেখব। খুব ভালো করে পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট একটা যৌগ। যে কোনো পরীক্ষায় তো থাকতেই হবে এখান থেকে কোশ্চিন। বলে এর প্রস্তুতি এটা সব হলো ক্রোমাইট আকরিক। এই ক্রোমাইট আকরিকের সাথে যদি সোডিয়াম কার্বনেট মিশিয়ে অল্প পরিমাণে চুনের উপস্থিতিতে পরাবর্ত চুল্লিতে উত্তপ্ত করা হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে সোডিয়াম ক্রোমেট। সোডিয়াম ক্রোমেট তৈরি হবে, একটা হলুদ বর্ণের যৌগ সোডিয়াম ক্রোমেট তৈরি হবে। বোঝা গেছে? তাহলে এই যৌগটা তৈরি হলো। যৌগটার নাম কি বললাম বলো তো? ক্রোমাইট আকরিক। ক্রোমাইট। আর এই ক্রোমাইটকে পরাবর্ত চুল্লিতে অল্প পরিমাণে চুন এবং সোডিয়াম কার্বনেটের সঙ্গে মিশিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে যে হলুদ বর্ণের যৌগটা উৎপন্ন হয় তাকে বলা হয় সোডিয়াম ক্রোমেট। এই রঙগুলো মনে রাখার চেষ্টা করবে। পরীক্ষায় রঙ একটা গল্প, আনসিন গল্পের মতন দিয়ে রং দিয়ে ABCD শনাক্ত করতে বলে। ফলে খুব ভালো করে কিন্তু এই যৌগটার প্রস্তুতি, বিভিন্ন বিক্রিয়াগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। যে সোডিয়াম ক্রোমেট তৈরি হলো, এই সোডিয়াম ক্রোমেটের সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া তৈরি হবে সোডিয়াম ডাইক্রোমেট। একটা কমলা বর্ণের যৌগ তৈরি হবে যাকে সোডিয়াম ডাইক্রোমেট বলে। বোঝা গেছে? সোডিয়াম ক্রোমেটের সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্রোমেট তৈরি হবে। হলো, যে সোডিয়াম ক্রোমেট তৈরি হলো, এই সোডিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তৈরি হবে পটাশিয়াম ডাইক্রোমেট। এই হলো পটাশিয়াম ডাইক্রোমেট, কমলা বর্ণের যৌগ, যেটা নিয়ে আজকে আমাদের পড়া। বোঝা গেছে? সুতরাং পটাশিয়াম ডাইক্রোমেট ভীষণ ইম্পর্টেন্ট একটা যৌগ, যেটা আমরা ক্রোমাইট আকরিক থেকে তৈরি করতে পারি। পরাবর্ত চুল্লিতে ক্রোমাইট আকরিকের সাথে সোডিয়াম কার্বনেট অল্প পরিমাণে পোড়া চুন মিশিয়ে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয়, তাহলে প্রথম ধাপে হলুদ বর্ণের সোডিয়াম ক্রোমেট উৎপন্ন হয়, যেটা দ্রাব্য। পরের ধাপে সোডিয়াম ক্রোমেটের সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় কমলা বর্ণের সোডিয়াম ডাইক্রোমেট উৎপন্ন হলো, যেটা পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম ডাইক্রোমেট উৎপন্ন হলো। এইভাবে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমাইট আকরিক থেকে তৈরি করে থাকি। তোমরা বলতে পারবে যে আমরা যে যৌগগুলো এখান থেকে যৌগগুলো তৈরি করলাম, তার মধ্যে Na2CrO4, এই যৌগের বর্ণ কীরূপ? যৌগের বর্ণ কীরূপ বলো তো?
সোডিয়াম ক্রোমেট যৌগটার বর্ণ কীরূপ। আমরা এবার পটাশিয়াম ডাইক্রোমেট, মনে রাখবে পটাশিয়াম দুটো আয়ন ভীষণ ইম্পর্টেন্ট। একটা আয়নের নাম ক্রোমেট, মনে রাখবে এর নাম হলো ক্রোমেট, ঠিক আছে। আর একটা হলো Cr2O7 2- ডাইক্রোমেট। তো এদের গঠন কীরূপ, ক্রোমেট এবং ডাইক্রোমেটের গঠন। পটাশিয়াম ডাইক্রোমেট এবং ক্রোমেট আয়ন দুটোর সাথে একে অপরের সাথে সম্পর্কিত, এদের গঠনগুলো আমাদের মনে রাখতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেটের গঠন চতুস্তলকীয় গঠন, চতুস্তলকীয়, মনে থাকবে তো। আর এর ডাইক্রোমেট দুটো চতুস্তলকীয় একক, দুটো চতুস্তলীয় একক দিয়ে ডাইক্রোমেট আয়ন, যেখানে বন্ধন কোণ, মনে রাখবে বন্ধন কোণের মান 126 ডিগ্রি। এটা দুটো চতুস্তলকীয় একক অক্সিজেন পরমাণু দ্বারা যুক্ত থাকে। সুতরাং ক্রোমেট এবং ডাইক্রোমেট আয়ন দুটোর গঠন আমরা দেখলাম। ক্রোমেটের গঠন হলো চতুস্তলকীয় এবং ডাইক্রোমেটের গঠনও চতুস্তলীয়, কিন্তু দুটো চতুস্তলীয় একক যুক্ত থাকবে। এখানে ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম বন্ধন কোণের মান 126 ডিগ্রি, ইম্পর্টেন্ট, মনে রাখবে বন্ধন কোণের মান ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম 126 ডিগ্রি। আমরা দেখব এই ক্রোমেট এবং ডাইক্রোমেট এই আয়ন দুটোর বর্ণ, বলো তো এরা রঙিন হবে না বর্ণহীন হবে? ক্রোমেট এবং ডাইক্রোমেট আয়ন দুটোর আমরা দেখব, এদের মধ্যে আমরা জানি আগের ক্লাসে আমরা দেখেছি ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ হলে দৃশ্যমান থেকে শক্তি নেবে এবং রঙিন হবে, ডিডি স্থানান্তরণ না হলে রঙিন হবে না। D0 এবং D10 সিস্টেমে ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ হয় না, ফলে তারা কিন্তু বর্ণহীন। আমরা এখানে দেখব এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 3d5 4s1। তো এখানে ক্রোমিয়াম +6 জারণ স্তরে আছে +6, তাহলে বলো তো কী হবে 3d0। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, জারণ সংখ্যা বের করতে পারবে তো। অক্সিজেনের -2, 7টা অক্সিজেন আছে, তাহলে -14, 14 থেকে 2 বাদ গেল +12, 2x = +12, x = +6, ফলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। জারণ সংখ্যা যদি ক্রোমিয়ামের +6 হয় তাহলে 3d0, তাহলে দেখো 3d0 সিস্টেমে কিন্তু এরা বর্ণ তৈরি করা উচিত নয়, কিন্তু এরা রঙিন। কেন রঙিন? আমার কথা বোঝা গেছে? এরা কিন্তু রঙিন কারণ এদের রং তৈরির পিছনে ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ ঘটে না। ডিডি স্থানান্তরণ, এরা ডিডি স্থানান্তরণের মাধ্যমে, ইলেকট্রনের ডিডি স্থানান্তরণের মাধ্যমে কিন্তু রং তৈরি করতে পারে না। আমরা পড়েছি আগের ক্লাসে আরও একটা টেকনিক আছে, যেখানে নেগেটিভ চার্জে যদি ক্ষণিক স্থানান্তরণ হয়, তাই তো মনে আছে নিশ্চয়ই? নেগেটিভ চার্জ, এক্ষেত্রে কি হয়, অক্সিজেন পরমাণু থেকে ক্রোমিয়ামে নেগেটিভ চার্জের ক্ষণিক স্থানান্তরণ ঘটে। আর এই জন্যই এরা রঙিন হয়। শুধু মনে রাখবে ভালো করে, যদিও ক্রোমেট এবং ডাইক্রোমেট দুটো আয়নেরই ক্রোমিয়াম D0 ইলেকট্রন বিন্যাসে বর্তমান, তবুও এই আয়ন দুটো রঙিন, কারণ এরা বর্ণ তৈরি দেখাবার পিছনে কারণ হলো ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ নয়, বর্ণ দেখাবার কারণ হলো অক্সিজেন পরমাণু থেকে ক্রোমিয়াম পরমাণুতে নেগেটিভ চার্জের সাময়িক স্থানান্তরণ। আমরা দেখব ক্রোমেট এবং ডাইক্রোমেট এদের পারস্পরিক রূপান্তর। ক্রোমেট ও ডাইক্রোমেট এদের পারস্পরিক রূপান্তর, ঠিক আছে। ক্রোমেট এবং ডাইক্রোমেট
ক্রোমেটে যদি অ্যাসিড যুক্ত করা হয় তাহলে ডাইক্রোমেটে পরিণত হয়। আবার ডাইক্রোমেটে যদি ক্ষার যুক্ত করা হয় তাহলে অ্যাসিডে পরিবর্তিত হয়। ক্রোমেট হলুদ বর্ণ আর ডাইক্রোমেট কমলা বর্ণ। এইভাবে আমরা অ্যাসিড যুক্ত করে, অ্যাসিড বা ক্ষার যুক্ত করা কথাটার মানে কি বলতো? পিএইচ এর পরিবর্তন। তাহলে পিএইচ এর পরিবর্তন ঘটলে আমরা বলতে পারি পিএইচ এর পরিবর্তনে ক্রোমেট এবং ডাইক্রোমেট এদের বর্ণের পরিবর্তন হয়। কেন বর্ণের পরিবর্তন হয়? কারণ অ্যাসিড যুক্ত করলে সেক্ষেত্রে কী হবে? অ্যাসিড যুক্ত করলে ক্রোমেট ডাইক্রোমেটে পরিণত হবে, ফলে হলুদ বর্ণ কমলা পরিণত হবে। আবার যদি ডাইক্রোমেটের কমলা বর্ণের দ্রবণে ক্ষার যুক্ত করা যায় তাহলে ডাইক্রোমেটটা ক্রোমেটে পরিণত হবে, ফলে ওর কমলা বর্ণ হলুদ বর্ণ হবে। ফলে আমরা বলতেই পারি যে অ্যাসিডের পরিবর্তনে ক্রোমেট এবং ডাইক্রোমেটের বর্ণের পরিবর্তন ঘটে, তাই তো? যেমন ক্রোমেটে যদি অ্যাসিড যুক্ত করা যায় তাহলে ক্রোমেট ডাইক্রোমেটে পরিণত হয়। এই কী হবে? হলুদ বর্ণের ক্রোমেট ডাইক্রোমেটে পরিণত হবে। বুঝে গেছি? এটাকে যদি ব্যালেন্স করি 2 হবে। আবার যদি আমি কি করি, ডাইক্রোমেটে যদি ক্ষার যুক্ত করি তাহলে সেটা ক্রোমেটে পরিণত হবে। এই বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে ক্রোমেট এবং ডাইক্রোমেট পিএইচ এর পরিবর্তন করলে এদের কিন্তু বর্ণের পরিবর্তন হয়, এবং এদের মধ্যে ডি অরবিটাল ইলেকট্রন না থাকলেও আধান ট্রান্সমিশনের মাধ্যমে কিন্তু এরা বর্ণ তৈরি করতে পারে। আমরা দেখব ক্রোমিয়ামের একটা আয়ন O4 3-, যেখানে ক্রোমিয়াম +5 জারণ স্তরে আছে, এ কিন্তু কি করে? ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ায় ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া অংশগ্রহণ করে। মনে থাকবে, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ার নাম শুনেছ? কাকে বলে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া? যে বিক্রিয়ায় কোনো একটা পদার্থের জারণ সংখ্যা একবার বেড়ে যাবে, জারণ সংখ্যা আরেকবার কমে যাবে, অসামঞ্জস্য বিক্রিয়া বলা হয়। যে বিক্রিয়ায় কোনো একটা যৌগের একটা মৌলের জারণ সংখ্যা একবার বৃদ্ধি ঘটবে, একবার হ্রাস ঘটবে, এইরকম ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ায় এই আয়নটা অংশগ্রহণ করে। যেখানে এ আছে +5 জারণ স্তর, ফলে +5 থেকে +6, 4 2 8, 8 থেকে 2 বাদ গেল 6, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। এইভাবে জারণ সংখ্যাগুলো বের করতে শিখতে হবে। ঠিক আছে? আর কিসে পরিণত হবে? ক্রোমিয়ামে পরিণত হবে। আম্লিক মাধ্যমে বিক্রিয়াটা ঘটে, সেই সঙ্গে জল উৎপন্ন হবে। বোঝা গেছে? বিক্রিয়াটাকে যদি ব্যালেন্স করি তাহলে এখানে 2, হাইড্রোজেনের এখানে 4 8। ঠিক আছে? এইভাবে আমরা কি মনে রাখবে যে এই ক্রোমেটের এই যে ক্রোমিয়ামের আয়ন ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া অংশগ্রহণ করে, একবার তার জারণ সংখ্যা বেড়ে যায় আর একবার জারণ সংখ্যা কমে যায়, ফলে এই বিক্রিয়াগুলোকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। আমরা এবার ডাইক্রোমেটের বিভিন্ন ধর্মগুলো নিয়ে কথা হলো। প্রস্তুতি বোঝা গেছে, ভীষণ ইম্পর্টেন্ট বলেছি আগেই। পটাশিয়াম ডাইক্রোমেট, একে ছাড়া কোনো ল্যাবরেটরি তো থাকতেই পারে না। ল্যাবরেটরি ঢুকেই আমরা যেই যৌগটার সাথে প্রথম পরিচিতি লাভ করি সেটা হলো এই পটাশিয়াম ডাইক্রোমেট। মনে থাকবে তো কথাটা? আমরা এই পটাশিয়াম ডাইক্রোমেটের যদি ভৌত ধর্মের কথা বলি তাহলে এটা লালচে একটা কমলা বর্ণের যৌগ। এর ভৌত ধর্ম এটা লালচে কমলা বর্ণের যৌগ। আমরা বিভিন্ন রাসায়নিক ধর্মগুলো এবার পড়ব, যেমন তাপের প্রভাব। একে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় তাহলে এ ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। মনে থাকবে? তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয়, পটাশিয়াম ডাইক্রোমেট তাপে বিয়োজিত হয়, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড তৈরি করে। পটাশিয়াম ক্রোমেট তৈরি হয়, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড তৈরি হয়,
সেই সঙ্গে অক্সিজেন উৎপন্ন হয়। ফলে পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট বিয়োজিত হয় ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড উৎপন্ন করবে, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। মনে থাকবে। আমরা এবার অন্যান্য ধর্মের মধ্যে চলে যাবো। তাহলে এটা ভালো করে মনে রাখবে, ধর্মগুলো গুরুত্বপূর্ণ। পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি উত্তপ্ত করা যায় তাহলে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। আমরা যদি অন্যান্য ধর্মের কথা বলি, মনে রাখবে পটাশিয়াম ডাইক্রোমেট তীব্র জারক, সমস্ত বিক্রিয়ায় এর জারণ ধর্ম বিভিন্ন যৌগকে জারিত করে নিজে বিজারিত। আর বিক্রিয়াগুলো মনে রাখার সহজের জন্য আমরা কি করব, এই ইজি করে নিব। খুব সহজে আমরা কিন্তু জটিল জটিল বিক্রিয়াগুলো চোখের নিমিষে আমরা বলে দিতে পারি, মনে রাখার চেষ্টা করতে পারি। বোঝা গেছে? যেমন তার জন্য আমরা দেখব, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট আছে, এর আম্লিক মাধ্যমে তুলাঙ্ক ভার বের করব, তুলাঙ্ক ভার। এবং তুলাঙ্ক ভার কী করে বের করতে হয় বলো তো? আবার বলছি, পটাশিয়াম ডাইক্রোমেটের আমরা তুলাঙ্ক ভার বের করবো। তো আমরা যেটুকু পড়লাম সেই জায়গা থেকে বলো তো, যে এই যে ক্রোমেট আয়নটা আছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট ও ক্রোমেট, এরা যে বর্ণ তৈরি করে, এরা এরা যে বর্ণ দেখায়, সেটা কিভাবে এরা বর্ণ দেখায়? ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ না চার্জের স্থানান্তরণ? উত্তরটা দেখবে তো, এই ক্রোমেট এবং ডাইক্রোমেট। আবার বলছি, ক্রোমেট এবং ডাইক্রোমেট আয়ন যে বর্ণ দেখায়, সেই বর্ণটা কিসের মাধ্যমে দেখায়? ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ না নেগেটিভ চার্জের স্থানান্তরণ? আমরা চলে আসবো তুলাঙ্ক ভার। মনে রাখবে, পটাশিয়াম ডাইক্রোমেটের তুলাঙ্ক ভার সমান আণবিক ওজন বাই জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যার পরিবর্তন, অথবা জারণ সংখ্যার পরিবর্তন, অথবা গৃহীত ইলেকট্রনের মল সংখ্যা, যে কোনো একটা। তো পটাশিয়াম ডাইক্রোমেটে যদি আমরা আণবিক ওজন বলতে পারবে, পটাশিয়াম 39x2, ক্রোমিয়াম 52x2 প্লাস অক্সিজেন 16x7 বাই গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা বা জারণ সংখ্যা পরিবর্তন 6 সমান 294/6 = 49। সুতরাং পটাশিয়াম ডাইক্রোমেটের তুলাঙ্ক ভার হলো 49। মনে রাখবে, এই হিসাবটা আমাদের খুব কাজে লাগবে। পটাশিয়াম ডাইক্রোমেটের আম্লিক মাধ্যমে তুলাঙ্ক ভার 49। বোঝা গেছে আমার কথাটা? আমরা চলে আসব পটাশিয়াম ডাইক্রোমেট যে বিভিন্ন বিক্রিয়ায় আম্লিক মাধ্যমে, সমস্ত বিক্রিয়ায় এর জারণ এবং আম্লিক মাধ্যমে ইলেকট্রনীয় পদ্ধতিতে, আয়নীয় পদ্ধতিতে কিন্তু আমরা সমস্ত বিক্রিয়াগুলো পড়বো। তাহলে অনেক মনে রাখা সহজ। আয়নীয় পদ্ধতিতে মনে রাখবে, পটাশিয়াম ডাইক্রোমেট অন্য যৌগকে জারিত করে নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হবে ক্রোমিয়াম +3-তে। মনে থাকবে? এবং বিক্রিয়াগুলো আম্লিক মাধ্যমে ঘটে। মনে থাকবে? ফলে আম্লিক মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট অন্য পদার্থকে জারিত করে নিজে ক্রোমিয়াম +3-তে বিজারিত হবে, সেই সঙ্গে এটা থেকে জল উৎপন্ন হবে। এই জায়গাটা কিন্তু কমন। আমরা যদি এটাকে ব্যালেন্স করি, ক্লাস 11 আমরা দেখেছি আয়নীয় পদ্ধতিতে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটাকে যদি ব্যালেন্স করি, ক্রোমিয়াম 2 আছে তাহলে এখানে 2 লিখব, এখানে অক্সিজেন 7 আছে তাহলে 7 অণু জল, এদিকে যদি 7 অণু জল হয় তাহলে এদিকে 14H+, আধান যদি বলি এদিকে +6 আধান, এদিকে 14 থেকে 2 বাদ গেল 6, 14 থেকে 2 12 বাদ গেল, আধানটাকে যদি সমান করতে হয় তাহলে 6টা ইলেকট্রন লাগবে, ফলে 6E। এই হলো ব্যালেন্স। বোঝা গেছে নিশ্চয়ই? আরেকবার বলছি, আমরা যদি আম্লিক মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট যখন ক্রোমিয়াম +3-তে নিজে বিজারিত হবে, সেই সঙ্গে জল উৎপন্ন হবে। ব্যালেন্স করার জন্য ক্রোমিয়াম 2 আছে, 2 লিখলাম, অক্সিজেন 7 আছে, এদিকে 7 অণু জল, 7 অণু জল হলে হাইড্রোজেন হবে 7 × 2 = 14H+। আধানটার কথা যদি বলি, বলো তো আধান, ডান দিকে মোট পজিটিভ আধান 3 × 2 = 6, বাঁ দিকে মোট পজিটিভ আধান 14, নেগেটিভ আধান 2, থাকলো 12+, আর এইদিকে 6+, সমান করতে গেলে 6টা ইলেকট্রন বাঁ দিকে নিতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই? বোঝা গেছে তো? তাহলে আজকে থেকে মনে রাখবে, এটা 1 মল ডাইক্রোমেট আয়নকে সম্পূর্ণরূপে 2 মল ক্রোমিয়ামে বিজারিত করতে, তাই তো কতটা লাগবে? 6 মল ইলেকট্রন লাগে। আর 6 মল ইলেকট্রন মানে 6 ফ্যারাডে। সুতরাং
ডাইক্রোমেট 1 মল ডাইক্রোমেটকে ক্রোমিয়ামে বিজারিত করতে 6 ফ্যারাডে তড়িৎ লাগবে, অথবা 1 মল ডাইক্রোমেট থেকে 2 মল ক্রোমিয়াম প্লাস 3 উৎপন্ন করার জন্য 6 ফ্যারাডে লাগবে। নানাভাবে কোশ্চেন থাকতে পারে, আমরা এখান থেকে খুব সহজে হিসাবটা করতে পারি। মনে রাখবে 1 মল ডাইক্রোমেটকে বিজারিত করার জন্য 6 মল বা 6 ফ্যারাডে তড়িৎ লাগবে। ঘুরিয়ে বলতে পারি ডাইক্রোমেট থেকে 2 মল ক্রোমিয়াম প্লাস 3 উৎপন্ন করার জন্য 6 ফ্যারাডে তড়িৎ লাগবে। আমরা এই যে 6 মল বা 6 ফ্যারাডে তড়িৎ লাগছে, সেই জন্য 6 দিয়ে আমরা তুলাঙ্ক বার বের করার সময় ভাগ করেছিলাম। এবার এই পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিভিন্ন বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলো কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি। আমরা একটা একটা করে বিক্রিয়া দেখব। যেমন 1 নম্বর বিক্রিয়া, এরা আয়োডাইডকে মনে রাখবে, আয়োডাইড কি করে, আয়োডাইডকে আয়োডিনে জারিত করে, আয়োডিনে জারিত করে, অর্থাৎ আয়োডাইডকে I2-তে জারিত করে। আমরা এই বিক্রিয়াটা ব্যালেন্সও পড়ব। যেমন এখানে আমি দেখো লিখে রাখি, যেটা আয়নীয় মাধ্যমে যে বিক্রিয়াটা অনেকটা সহজ হবে। তাই তো দেখেছি তো এই বিক্রিয়াটা। চলে আসি এখানে, এটাকে আমরা কাজে লাগাবার চেষ্টা করব। এই বিক্রিয়াটা যাকে আমরা কাজে লাগাতে পারি, বলো তো কি হবে? যদি বলা হয় ডাইক্রোমেটের সাথে আয়োডাইডের বিক্রিয়া কি হবে, পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড, তাহলে মনে রাখবে মোট 6টা রাশি থাকবে বিক্রিয়াগুলোতে, মোট 6টা রাশি থাকবে, যার মধ্যে এখানে 4টা রাশি ধ্রুবক। এই 4টা রাশির কোনো পরিবর্তন হবে না। ফলে কত সহজে আমরা মনে রাখতে পারি বলো তো, একদম ক্যালকুলেটারের মতন, তাই কি না বলো? যে 6টা রাশি মোট হবে, এইদিকে বাঁ দিকে 3টা রাশি, ডান দিকে 3টা রাশি। এই 6টা রাশির মধ্যে 4টা রাশি একদম ধ্রুবক, এদের কোনো পরিবর্তন হবে না, এরা ফিক্সড। তাহলে বলো তো যদি তাই হয়, তাহলে বাঁ দিকে যে ক্রোমিয়াম প্লাস 3 এই ক্রোমিয়াম ডাইক্রোমেট আছে, ডান দিকে সেটা কি হবে? ক্রোমিয়াম হবে। তাহলে ডান দিকে ক্রোমিয়াম হবে। বাঁ দিকে যে H প্লাস আছে, ডান দিকে সেটা কি হবে? জল হবে। জল লিখলাম। আর শুধু মনে রাখতে হবে যে টাইটেলটার মধ্যে আমরা লিখে রেখেছি I মাইনাসকে I2-তে জারিত করে, তাহলে I মাইনাস এদিকে কী হয়ে যাবে? I2 হয়ে যাবে। বিক্রিয়া শেষ। জাদু বলো কি না, তাই না? ক্যালকুলেটরের মতন। তো আবার আমি বলছি কি, এই যে I মাইনাস এইদিকে যেটা আছে এটা ধ্রুবক, এর কোনো পরিবর্তন হবে না। এটা যেটা আছে এটার কোনো পরিবর্তন হবে না, লিখে রেখে দিয়েছি। তাহলে I মাইনাস যেটা আছে ওই দিকে গিয়ে I2 হবে। এবার ব্যালেন্স করব। ব্যালেন্স করতে গেলে দেখো ব্যালেন্সটা এখানে করে দেওয়া আছে, এখানে 2 লিখব, এখানে 7 লিখব, এখানে 14 লিখব, অনেকটা ব্যালেন্স হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে 6 একক লাগে, এটা মনে রাখবে 6 একক লাগে, 6টা ইলেকট্রনের দরকার হয়। তার জন্য এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে 6টা ইলেকট্রন দরকার হলে এখানে 6 বসাবো। এখানে যদি 6 হয় তাহলে এখানে I2 আছে, সামনে 3, শেষ। একদম জাদু তো, কোনো অসুবিধার কিছু নেই। খুব সহজে আমরা বড় বড় বিক্রিয়াগুলো কিন্তু ব্যালেন্সও লিখতে পারি এবং কি উৎপন্ন হবে সহজে বলতে পারি। এটা আমাদের প্রথম বিক্রিয়া। আমরা চলে যাব পরের বিক্রিয়ায়। কি? পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস সালফেটকে, যে ফেরাস সালফেট আছে, ফেরাস সালফেটকে ফেরিক সালফেটে জারিত করে, ফেরিক সালফেটে। তাহলে কি হবে? আয়নীয় মাধ্যমে আয়নীয় বিক্রিয়াটা ফেরাস সালফেটকে ফেরিক সালফেটে জারিত করে। তো বিক্রিয়াটা লিখব Cr2O7 2- এর সাথে ফেরাস আয়নের বিক্রিয়া হবে। কি হবে বলো তো? নিজেরাই বলতে পারবে তো? বলো, আমি লিখছি, বলো, তুমি বলো কি হবে বলো। এটা ডাইক্রোমেট এদিকে কি হবে? ক্রোমিয়াম প্লাস 3, আর হাইড্রোজেন এদিকে কি হবে? জল হবে। হয়ে গেল। এবার এখানে বলা আছে ফেরাস সালফেট ফেরিক সালফেটে জারিত হবে, তাহলে Fe+2 Fe+3-তে জারিত হবে। ব্যালেন্স করব, কি হবে? এখানে 2 হবে, ব্যালেন্স করা আছে, এখানে প্রায় 7 হবে, এখানে 14। এবার আধান ব্যালেন্স করব। দেখো Fe+2 থেকে +3 হলো, জারণ সংখ্যা 1 বেড়ে গেছে, আমাকে 6 বাড়াতে হবে, তাহলে একে 6 দিয়ে গুণ করব, হয়ে গেল ব্যালেন্স। বোঝা গেছে? এভাবে আমরা অনেকগুলো বিক্রিয়া কিন্তু খুব সহজে মনে রাখতে পারি। আমরা চলে যাব পরের বিক্রিয়ায়।
আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করছি পটাশিয়াম ডাইক্রোমেটের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো, এরা তীব্র জারক, প্রায় সমস্ত বিক্রিয়ায় এর জারণধর্মী বিভিন্ন যৌগকে জারিত করে। যেমন H2S, H2Sকে সালফারে জারিত করে। তাহলে আম্লিক H2S দ্রবণে পটাশিয়াম ডাইক্রোমেট চালনা করলে H2Sকে সালফারে জারিত করবে 2-, এটাকে আয়নীয় আকারে লিখলাম। এইদিকে ডাইক্রোমেট, এদিকে ক্রোমিয়াম হবে, আর এই দিকের হাইড্রোজেন, ওদিকে জল হবে। আর এখানে বলা আছে সালফাইডকে সালফেটে জারিত করবে। আমরা বিক্রিয়াটাকে ব্যালেন্স করব, এখানে 2 লিখব, এখানে 7, এটা 14। এবার দেখতে পাচ্ছ 2 থেকে 0, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন 2 একক, আমাকে ঘটাতে হবে মোট 6 একক। তাহলে এটাকে যদি আমি ব্যালেন্স করি তাহলে এখানে 3 হবে, এখানে 3 হবে, হয়ে গেল। বোঝা গেছে কথাটা? তাহলে জারণ সংখ্যা এইভাবে কী করে সালফাইড H2Sকে সালফারে জারিত করে। আমরা খুব সহজে কিন্তু বিক্রিয়াগুলো মনে রাখতে পারি, অসুবিধা হচ্ছে না? বোঝা যাচ্ছে? আমরা এই মুহূর্তে পটাশিয়াম ডাইক্রোমেটের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো করছি। পটাশিয়াম ডাইক্রোমেট কী করে বলো তো? পটাশিয়াম ডাইক্রোমেট স্টানাস ক্লোরাইডকে স্টানিক ক্লোরাইডে জারিত করে। এক্ষেত্রে আয়নীয় Sn+2কে Sn+4-এ জারিত করে। ঠিক আছে, তো বিক্রিয়াটা কি হবে নিজেরাই বলতে পারবে, নিজেরাই লিখো কি হবে। নিজের নিজের পরিবর্তন, ডাইক্রোমেট এদিকে কি হবে, আর হাইড্রোজেন জল তৈরি করবে। আর এখানে তো বলা আছে স্টানাসকে স্টানিকে জারিত করবে। এই ব্যালেন্স করব, ক্রোমিয়াম, হাইড্রোজেন, জল। এবার দেখো +2 থেকে +4, জারণ সংখ্যা পরিবর্তন 2 একক, আমার লাগবে 6 একক। তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 3 দিয়ে। ব্যালেন্স হয়ে গেল, আধান সব কিছু ব্যালেন্স হয়ে গেল। ফলে পটাশিয়াম ডাইক্রোমেট কী করে স্টানাস ক্লোরাইডকে স্টানিক ক্লোরাইডে বা স্টানাসকে স্টানিকে জারিত করে। আমরা পরের বিক্রিয়ার কথা যদি দেখি, যেমন ডাইক্রোমেট বা পটাশিয়াম ডাইক্রোমেট কি করে নাইট্রাইটকে, মনে রাখবে, নাইট্রাইটকে নাইট্রেটে জারিত করে। নাইট্রাইটকে নাইট্রেটে জারিত করে। যেমন সোডিয়াম নাইট্রাইট, পটাশিয়াম নাইট্রাইট ইত্যাদিকে নাইট্রেটকে নাইট্রেটে জারিত করে। বিক্রিয়াটা কি হবে? ডাইক্রোমেট এদিকে +3 তৈরি করবে, সেই সঙ্গে জল হবে, আর নাইট্রাইট নাইট্রেটে জারিত হবে। এই হলো বিক্রিয়া। এক্ষেত্রে মনে রাখবে যে ব্যালেন্স, এক্ষেত্রে কিন্তু একটু ব্যালেন্সটা অন্যরকম। পটাশিয়াম ডাইক্রোমেট সেক্ষেত্রে ঠিক আছে। এখানে দেখো অক্সিজেনের, নাইট্রোজেনের জারণ সংখ্যা, অক্সিজেন 2 দিয়ে 4, 4 থেকে 1 বাদ গেল 3, আর এখানে 3 দিয়ে 6 থেকে 1 বাদ গেল 5। ফলে দেখতে পাচ্ছ জারণ সংখ্যা পরিবর্তন 3 থেকে 5, 2 একক। বোঝা গেছে? আমার লাগবে কত? 6 একক। তাহলে 6 একক বানাতে গেলে 3 দিয়ে গুণ করব। এখানে জলটাকে আমি আগে ব্যালেন্স করলাম না। বোঝা গেছে কথাটা? কারণ এখানে অক্সিজেনের পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ বাঁ দিকে অক্সিজেন 7, আর এইদিকে 3 দিয়ে 6, 6 7 13, এখানে আছে 3 3 9, তাহলে এখানে কত হবে? 4। আর এখানে যদি 4 হয়, হাইড্রোজেনের আগে 4 2 8, তাহলে অক্সিজেন হবে 8। এই ব্যালেন্সটা একটু এইভাবে করতে হবে। বোঝা গেছে? যেহেতু অক্সিজেনের পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? মনে থাকবে, খুব সহজ। বড় বড় বিক্রিয়া আমরা খুব সহজে কিন্তু তৈরি করতে পারি। আমরা পরের বিক্রিয়া যদি দেখি, সালফাইডকে, সালফাইড আছে, সালফাইডকে সালফেটে জারিত করে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা কীরকম হবে? সালফাইডকে সালফেটে জারিত করে। আর নিজেদের পরিবর্তন তো বলে দিয়েছি, ডাইক্রোমেট ক্রোমিয়াম হবে, সেই সঙ্গে হাইড্রোজেন থেকে জল হবে, আর সালফাইডটা সালফেটে পরিণত হবে। এক্ষেত্রে কিন্তু অক্সিজেনের পরিবর্তন ঘটেছে। ফলে যেখানে অক্সিজেনের পরিবর্তনটা ঘটবে সেখানে জলের ব্যালেন্সটা, জলের সংখ্যাটা আমরা পরে মেলাবো।
তাহলে এক্ষেত্রে ব্যালেন্স করি ক্রোমিয়াম। এখানে দেখো জারণ সংখ্যা 3 2 6 থেকে 2 বাদ গেল 5, এখানে জারণ সংখ্যা 4 2 8, 8 থেকে 2 বাদ গেল 6, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন দেখতে পাচ্ছ এখানে 3 2 6 থেকে 2 বাদ গেল 4, জারণ সংখ্যা পরিবর্তন 4 থেকে 6 2 একক। তাহলে 6 একক বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 3 দিয়ে গুণ করতে হবে। কত সহজ দেখো। ঠিক আছে, এবার জল মিলাবো। দেখো 7 3 3 9, 9 7 কত? এখানে দেখতে পাচ্ছ 3 3 9 আর এখানে 7, 9 7 16, এখানে কত আছে 3 4 12, তাহলে কত হবে 4। যদি 4 হয় জল তাহলে হাইড্রোজেন কত হবে 8। এভাবে আমরা ব্যালেন্সও করতে পারি। বোঝা গেছে? তাহলে বলতে পারবে এই যে আমরা বিক্রিয়াগুলো পড়লাম, এই বিক্রিয়াগুলোতে যে K2Cr2O7 একে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়? কোন গ্যাস উৎপন্ন হয়? পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়? আমরা চলে যাব পরের বিক্রিয়ায়। থায়োসালফাইড H2O3 2- থায়োসালফাইডকে, এই বিক্রিয়াটাকে একটু আলাদা করে মনে রাখবে। থায়োসালফাইড একে কিন্তু সালফেটে আর সালফারে জারিত করে, এটা একটু আলাদা দেখতে পাচ্ছ। অন্যান্যদের ক্ষেত্রে, অন্যান্যদের তুলনায় এখানে দুটো প্রোডাক্ট পাওয়া যায়, সেই জন্য বিক্রিয়াটাকে একটু আলাদা করে মনে রাখবে। মনে থাকবে তো? বিক্রিয়াগুলো খুব সহজ আছে, কিন্তু একটু প্র্যাকটিস করবে বিক্রিয়াগুলো লিখে লিখে, এবং লজিক আমি যেভাবে লিখছি এইভাবে প্র্যাকটিস করবে, অনেক সহজ হবে, দীর্ঘদিন মনে থাকবে। এর সাথে যদি সালফাইডের বিক্রিয়া ঘটানো যায় আম্লিক মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে তো ক্রোমিয়াম হবে, তার সাথে জল হবে, সেই সঙ্গে সালফেট হবে আর সালফার হবে। এই বিক্রিয়াটা থায়োসালফেটের সঙ্গে বিক্রিয়ায় সালফেট আর সালফার উৎপন্ন হয়। অন্যান্য বিক্রিয়া থেকে একটু আলাদা, অতিরিক্ত প্রোডাক্ট তৈরি। এটাকে ব্যালেন্স করবো কী করে বলো তো? ক্রোমিয়াম ব্যালেন্স করি। এখানে এর জারণ সংখ্যা +4 থেকে +6 হয়, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন 2 একক। ফলে 6 একক বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। ফলে 3 দিয়ে গুণ করব। এবার যদি অক্সিজেন কাউন্ট করি 3 3 9 আর এখানে 7, 9 7 16, ঠিক আছে। এখানে তো কত আছে 3 4 12, তাহলে এখানে 4 হবে। যদি জল 4 হয় তাহলে এটা 8 হবে। ফলে ব্যালেন্স, কিন্তু বড় বড় বিক্রিয়া আমরা খুব সহজে ব্যালেন্স করতে পারি। বোঝা গেছে? তাহলে থায়োসালফেটকে সালফেট এবং সালফারে জারিত করে। আমরা পরের বিক্রিয়ায় চলে যাব। আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে দেখেছি, অর্গ্যানিক কেমিস্ট্রিতে ডাইক্রোমেটকে ব্যাপক হারে জারক হিসাবে ব্যবহার করা হয়। যেমন ডাইক্রোমেট ইথানলকে, যে ইথানলকে পটাশিয়াম ডাইক্রোমেট প্রথমে অ্যালডিহাইডে জারিত করে, অ্যাসিটালডিহাইড, পরে আবার জারিত করে অ্যাসিডে, আবার অ্যাসিডে জারিত করে। ফলে অর্গ্যানিক কেমিস্ট্রিতে পটাশিয়াম ডাইক্রোমেটকে আমরা জারক হিসাবে ব্যবহার করি। মনে থাকবে তো? এই হলো রাসায়নিক বিক্রিয়াগুলো, মনে রাখার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট। সব বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু আমি যে নিচে বিক্রিয়াটা লিখে দিয়েছিলাম, মোট 6টা রাশির মধ্যে 4টা রাশি কিন্তু ধ্রুবক। বাঁ দিকের ডাইক্রোমেট, ডান দিকে ক্রোমিয়াম +3 হবে, বাঁ দিকের H+, ডান দিকে জল হবে, আর I- কে I2-তে, Fe+2-কে Fe+3-তে, Sn+2 Sn+3 ফরে জারিত করবে। খুব সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি। ক্রোমিল ক্লোরাইড টেস্ট, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। ক্রোমিল ক্লোরাইড টেস্ট কোনো লবণের মধ্যে Cl- অর্থাৎ ক্লোরাইড আয়নের উপস্থিতি আমরা ক্রোমাল ক্লোরাইড টেস্টের সাহায্যে করে থাকি। মনে করে আমরা যখন ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে বিভিন্ন লবণের শনাক্ত করি, তখন Cl- এর মধ্যে আছে কি না এই শনাক্তকরণটাকে ক্রোমিল ক্লোরাইড টেস্টের সাহায্যে আমরা শনাক্ত করে থাকি। এটা কী হিসাবে থাকতে পারে? যেমন NaCl হিসেবে থাকতে পারে। আমরা কি করে শনাক্ত করতে পারি একটা লবণের মধ্যে Cl- আছে কি না? কীভাবে শনাক্ত করা যাবে বলো তো? টোটালটা এটা একটা প্র্যাকটিক্যালের বিষয়।
এবং এই প্র্যাকটিক্যালটা আমরা প্র্যাকটিক্যাল রুমে করি, আর তার প্র্যাকটিক্যালে যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু আমাদের থিওরিটিক্যাল হিসেবে পরীক্ষায় আসে। ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে ক্রোমিল ক্লোরাইড টেস্টটাকে বুঝে নেবে যে কোন একটা লবণের মধ্যে Cl মাইনাস আয়ন আছে কি না আমরা ক্রোমিল ক্লোরাইড টেস্টের সাহায্যে সহজে শনাক্ত করতে পারি। এবং Cl মাইনাস কী হিসাবে থাকতে পারে, যেমন NaCl হিসেবে থাকতে পারে। আমরা কি করব, ধাপে ধাপে বিক্রিয়াটাকে ঘটাবো। প্রথমে আমরা এর টেস্ট টিউবের মধ্যে এই পটাশিয়াম ডাইক্রোমেট যুক্ত করব, মনে থাকবে তো কথাটা। সেই সঙ্গে একে আম্লিক করার জন্য সালফুরিক অ্যাসিড যুক্ত করব। যদি যুক্ত করি তাহলে যদি NaCl থাকে অর্থাৎ Cl মাইনাস থাকে তাহলে বর্ণের পরিবর্তন হবে। কি হবে, এক্ষেত্রে কিন্তু হলুদ বর্ণের যৌগ আমরা দেখতে পাবো, মনে থাকবে কথাটা। বা এক্ষেত্রে কী হবে, লালাভ কমলা বর্ণের যৌগ তৈরি হবে। বোঝা গেছে কথাটা, প্র্যাকটিক্যালটা বোঝা গেল যে টেস্ট টিউবের মধ্যে আমরা লবণ নিব একটু, তার মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট যুক্ত করব, সালফুরিক অ্যাসিড যুক্ত করব। যদি Cl মাইনাস যুক্ত লবণ থাকে তাহলে সেক্ষেত্রে লালাভ কমলা বর্ণের যৌগ তৈরি হবে। এই লালাভ কমলা বর্ণের যৌগ যে তৈরি হলো, এবার তার মধ্যে আমরা কি করব, কেন এর মধ্যে এবার আমরা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া ঘটাবো, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আম্লিক করব, এবং শেষে আমরা যেটা যুক্ত করব লেট অ্যাসিটেট। মনে থাকবে, যদি সেটা হলুদ বর্ণ ধারণ করে তাহলে নিশ্চিত করে আমরা বলবো Cl মাইনাস উপস্থিত। এই পরীক্ষাটাকে বলা হয় ক্রোমিল ক্লোরাইড টেস্ট। বোঝা গেল বলো তো ছক করে, যে একটা, আবার বলছি, কোনো লবণের মধ্যে কোনো যৌগের মধ্যে Cl মাইনাস আছে কি না নিশ্চিত করে কনফার্ম যে টেস্ট সেটা হলো ক্রোমিল ক্লোরাইড টেস্ট। কি করা হয়, প্রথমে লবণটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে তার সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিড যুক্ত করা হয়। যদি দেখি লালাভ কমলা বর্ণের একটা যৌগ তৈরি হচ্ছে তাহলে আমরা ভাববো পজিটিভের দিকে এক্সপেরিমেন্টটা যাচ্ছে। শেষে তারপরে কি করব, ক্ষার যুক্ত করব, এবং ক্ষার যুক্ত করার, যদি ক্ষার যুক্ত করি দেখব হলুদ বর্ণের একটা যৌগ। সেই হলুদ বর্ণের যৌগের মধ্যে আমরা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আম্লিক করার পর লেট অ্যাসিডের যুক্ত করার পর যদি হলুদ পদক্ষেপ তৈরি হয় তাহলে নিশ্চিত করে আমরা বলবো ওই নমুনার মধ্যে Cl মাইনাস আছে। এবার প্রশ্ন হলো এখানে বিক্রিয়াটা কি ঘটে, এখানে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলো কি কি আমরা সেই বিক্রিয়াগুলোই দেখবো, এবং পরীক্ষায় বিক্রিয়াগুলোই আসে। বোঝা গেছে, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সোডিয়াম ক্লোরাইড যে লবণ তার সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া হবে, তৈরি হবে সোডিয়াম ক্রোমেট। এটা হলো লালাভ কমলা বর্ণের যৌগ, ঠিক আছে। তার সাথে তৈরি হবে পটাশিয়াম বাইসালফেট, তৈরি হবে সোডিয়াম বাইসালফেট, আর তৈরি হবে জল। এই বিক্রিয়াটা প্রথম ধাপে ঘটবে। বোঝা গেছে, বিক্রিয়াটা প্রথম ধাপে ঘটবে। এরপরে যেই যৌগটা তৈরি হলো সেই যৌগটা সোডিয়াম ক্রোমেট, লালাভ কমলা বর্ণের যে যৌগটা তৈরি হলো তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তৈরি হবে সোডিয়াম ডাইক্রোমেট। মনে হবে কথাটা, একটু চেঞ্জ করছি। এই জায়গাটা যেটা তৈরি হবে সেটা হলো ক্রোমিল ক্লোরাইড, CrO2 Cl2। লালাভ কমলা বর্ণের যে যৌগটা তৈরি হবে সেটা হলো ক্রোমিল ক্লোরাইড। এই ক্রোমিল ক্লোরাইড এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটে তৈরি করবে সোডিয়াম ক্রোমেট। সোডিয়াম ক্রোমেট তৈরি হবে, যেটা হলুদ বর্ণের যৌগ। বোঝা গেছে, সোডিয়াম ক্রোমেট তৈরি হবে, ঠিক আছে। যে সোডিয়াম ক্রোমেট যৌগটা তৈরি হলো সোডিয়াম ক্লোরাইডের সাথে সাথে NaCl তৈরি হবে। সোডিয়াম যে ক্রোমেট তৈরি হলো হলুদ বর্ণের যৌগ, এই সোডিয়াম ক্রোমেটের সাথে এবার লেট অ্যাসিটেটের বিক্রিয়া হবে, লেট অ্যাসিটেট, এবং লেট অ্যাসিটেটের বিক্রিয়ার ফলে তৈরি হবে লেট ক্রোমেট, তার সাথে তৈরি হবে সোডিয়াম অ্যাসিটেট। বোঝা গেছে, এটা এই যে যৌগটা তৈরি হলো এটা হলুদ বর্ণের যৌগ তৈরি হলো, এই হলুদ বর্ণের যৌগ। সুতরাং বুঝতে পারছো নিশ্চয়ই কি দাঁড়ালো, যে কোনো একটা লবণের মধ্যে কোনো একটা নমুনার মধ্যে Cl মাইনাস আছে কি না আমরা ক্রোমিল ক্লোরাইড পরীক্ষার সাহায্যে খুব সহজে শনাক্ত করতে পারি।
কি ঘটে রাসায়নিক বিক্রিয়াগুলো? পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে প্রথমে ক্রোমিল ক্লোরাইড উৎপন্ন হয়। ক্রোমিল ক্লোরাইড কমলা বর্ণের একটা যৌগ। যে ক্রোমিল ক্লোরাইডটা তৈরি হলো তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তৈরি হয় হলুদ বর্ণের সোডিয়াম ক্রোমেট। হলুদ বর্ণের যে সোডিয়াম ক্রোমেট যৌগ তৈরি হলো তার সাথে লেড অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয় লেড ক্রোমেটের হলুদ অধক্ষেপ। ফলে এরকম যদি হলুদ অধক্ষেপ উৎপন্ন হয় তাহলে আমরা বলবো যে প্রদত্ত নমুনার মধ্যে Cl- আছে। এই গোটা ঘটনাটাকে বলা হয় ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ভালো করে এই বিক্রিয়াটাকে মনে রাখবে, পরীক্ষার খুব ইম্পর্টেন্ট। আর সেই ক্রোমিল ক্লোরাইড পরীক্ষায় সংগঠিত বিক্রিয়াগুলো লিখো। আমরা চলে যাব আর একটা বিক্রিয়া পটাশিয়াম ডাইক্রোমেটের আছে, যেটা হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া। হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া আম্লিক মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং ক্রোমিয়াম পারঅক্সাইড তৈরি করে। এই বিক্রিয়াটা ঘটে। এটাকে যদি ব্যালেন্স করি 5, এই বিক্রিয়াটা ঘটে। ঠিক আছে, এই যৌগটা উৎপন্ন হয়। এটা একটা নীল বর্ণের যৌগ যাকে ক্রোমিয়াম পারঅক্সাইড বলা হয়। ফলে আম্লিক মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যদি হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে নীল বর্ণের একটা যৌগ ক্রোমিয়াম পারঅক্সাইড উৎপন্ন হয়। এই ক্রোমিয়াম পারঅক্সাইডের গঠনটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। ক্রোমিয়াম পারঅক্সাইডের গঠন এক্ষেত্রে কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী এর ক্রোমিয়ামের জারণ সংখ্যা হওয়া উচিত +10, কারণ অক্সিজেন -2, তাই তো বলতে পারবে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে কত হবে বলো তো? সাধারণ নিয়ম ক্রোমিয়াম অক্সিজেন -2 হলে 5 দিয়ে 10, ক্রোমিয়ামের +10, কিন্তু এটা নয়, এটা একটা ব্যতিক্রম। এক্ষেত্রে 4টা আছে পারঅক্সাইড, যেখানে পারঅক্সাইডের জারণ সংখ্যা -1 ধরা হয়, আর এটা সাধারণ অক্সাইড -2, ফলে এর জারণ সংখ্যা -4 -2, ক্রোমিয়ামের তাহলে হবে +6। বোঝা গেছে কথাটা? তাহলে ক্রোমিয়াম পেন্টাক্সাইডে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। এটা অস্থায়ী যৌগ, রেখে দিলে ধীরে ধীরে এটা ভেঙে যায় এবং নীল বর্ণটা বিলীন হয়। ঠিক আছে, তাহলে ক্রোমিয়াম ডাইঅক্সাইড, ক্রোমিয়াম পেন্টাক্সাইড, ক্রোমিয়াম আমরা যে বিক্রিয়াগুলো পড়লাম সেই বিক্রিয়াগুলো থেকে বলতে পারবে যে আমরা যদি বলি যে CrO5 ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা কত? ক্রোমিয়াম পারঅক্সাইডে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ফলে সমস্ত বিক্রিয়াগুলোর শেষে আমরা যদি বলি পটাশিয়াম ডাইক্রোমেটের ব্যবহার, যেমন একে মূলত বিভিন্ন বিক্রিয়ায় জারক হিসাবে ব্যবহার করা হয়, আগেই বলেছি, ভীষণ ইম্পর্টেন্ট। সেই সঙ্গে একে আয়তনমাত্রিক বিশ্লেষণে ব্যাপক হারে ব্যবহার করা হয়। এছাড়া চর্মশিল্পে চামড়া টেন করার কাজে একে ব্যবহার করা হয়, চর্মশিল্পে। তাছাড়া এর ব্যবহার আছে যেমন ক্রোম এলাম, পটাশ এলামের মতন ক্রোম এলাম প্রস্তুতিতে। ফলে বিভিন্ন জায়গায় কিন্তু এর ব্যবহার সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা যৌগ। শুরুতে আমরা বলেছিলাম নানান জায়গায় একে কিন্তু ব্যাপক হারে ব্যবহার করা হয়। ফলে আজকের যে যৌগটা আমরা দেখলাম কমলা বর্ণের একটা ভীষণ ইম্পর্টেন্ট যৌগ, যাকে পটাশিয়াম ডাইক্রোমেট বলা হয়, যেটা ক্রোমিয়াম থেকে উৎপন্ন হয়। এ মূলত জারক হিসাবে ব্যবহার করা হয়। আমার মনে হয় বুঝতে পেরেছো। বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে ব্যালেন্স সহ বিক্রিয়াগুলো কিন্তু পরীক্ষা লিখতে হবে, এবং আমি আজকে লজিক্যালি একদম সহজ করে বোঝাবার চেষ্টা করেছি। নিয়মগুলোকে ফলো করার চেষ্টা করবে, নিশ্চিত মনে থাকবে, মনে রাখতেই হবে কিন্তু। বোঝা গেছে? এবং মনে রাখবে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে নম্বরটা যাতে কিছুতে বাদ না যায়, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।